বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার পরে এক কথায় দলিল যার জমি তার আইনটি পাশ হওয়ার মাধ্যমে এখন থেকে অনেক পূর্বেও যদি কোনো ভূমি মালিক তিনি ঠকে থাকেন বা তার দলিলে ভুল হয়েছিল, দলিলের ভুলের কারণে তার মালিকানা চলে গিয়েছে, এছাড়া তার রেকর্ডে ভুল হয়েছিল, রেকর্ডে ভুলের কারণে তার মালিকানা হারিয়ে গিয়েছে, এই সকল ব্যক্তিরা যাদের সাথে এমন সমস্যা হয়েছিল তারা মামলা দায়ের করার মাধ্যমেই খুব সহজেই কিন্তু তাদের জমি যেমন তারা উদ্ধার করে নিতে সক্ষম হচ্ছে, ঠিক তেমনইভাবে বেদখল হয়ে যাওয়া সম্পত্তি সেটা যদি 100 বছর পূর্বেও বেদখল হয়ে থাকে তাহলেও তারা তাদের সম্পত্তির দখল ফিরে পাচ্ছে। কিন্তু এরপরও অর্থাৎ এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে বিধিমালা এটার মাধ্যমেও কিন্তু এই আইনের ব্যবহার করার মাধ্যমেও 4 শ্রেণীর ভূমি মালিক আছে তারা কখনো তাদের জমি ফিরে পাবে না, বা মামলা দায়ের করার মাধ্যমে তারা কখনো মামলায় জয়লাভ করার মাধ্যমে তাদের জমি তারা পুনরায় দখল করে নিতে সক্ষম হবে না। যে 4 শ্রেণীর ভূমি মালিকগণ তারা কখনো তাদের জমির মালিকানা ফিরে পাবে না তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকে মনে করে যে তার দলিল রয়েছে কিন্তু পরবর্তী রেকর্ডে তার নাম আসেনি, তাহলে অবশ্যই তার রেকর্ড সংশোধন করে মালিকানা পাওয়ার কথা, সে চাইলেই মামলা দায়ের করে হয়তো রেকর্ড সংশোধন করে মালিকানা ফিরে পাবেন। আবার অনেকেই ভাবেন যে তার দলিলে ভুল রয়েছে, দাগ নাম্বারের ভুল রয়েছে, এছাড়া দলিলে এমন কিছু মৌলিক ভুল রয়েছে যে ভুলগুলো সংশোধন না করতে পারলে সে কখনো জমির মালিকানা পাবেন না, বা এই ভুলের কারণে তার মালিকানা হারাতে হয়েছে, সে হয়তো মামলা দায়ের করলেই সে এই দলিল সংশোধন করে নেওয়ার মাধ্যমে তার মালিকানা আবার পুনরায় সে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এই সকল ব্যক্তিদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যাদের জমির মালিকানা সঠিক থাকার পরও জমির মালিকানা হাতছাড়া হয়ে গেছে তারা হয়তো অনেকে ইতিমধ্যেই মামলা করার জন্য প্রস্তুতিও নিয়ে নিয়েছেন যে মামলা দায়ের করবো আর মামলা করার মাধ্যমে আমার জমির মালিকানা আমি আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। তবুও 4 শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের এই মুহূর্তে মামলা দায়ের করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনারা মামলা দায়ের করা থেকে বিরত না থাকেন তাহলে আপনার অর্থের অপচয় হবে, আপনার সময়ের অপচয় হবে, আপনি কখনো কিন্তু আপনার জমির মালিকানা আপনি পুনরায় ফিরিয়ে নিতে সক্ষম হবেন না। 1 নম্বরে ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তি কিন্তু অত্যন্ত জটিল একটি সম্পত্তি। অনেকেই এই সম্পত্তিটিকে এতটা বেশি গুরুত্ব দিতে চায় না, মনে করে যে আমার পৈতৃক সম্পত্তি, আমার মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তির মালিকানা আমার কাছ থেকে কখনো কেউ ছিনিয়ে নিতে সক্ষম হবে না। যুগের পর যুগ যদি আমার জমি পতিত অবস্থায়ও থাকে তাহলেও আমি যেহেতু পৈতৃক সূত্রে মালিক, আমার এই মালিকানা থেকে কেউ আমাকে বঞ্চিত করতে সক্ষম হবে না। তারা মূলত ভুলের স্বর্গে রয়েছেন। অনেক ব্যক্তি কিন্তু এই বিষয়টা জানেই না, উপলব্ধিও করে না। আবার এমন অনেক ব্যক্তি আছে তারা প্রবাসে অবস্থান করছে বা চাকরি সূত্রে দূরে অবস্থান করছে অথবা এলাকাতেও যদি অবস্থান করে তাহলে অনেক সময় দেখা যায় ওই ব্যক্তি তার উপার্জিত অর্থ দ্বারা কোনো জমি ক্রয় করছে, তার ইচ্ছা হচ্ছে যে সে কোনো ভাইদেরকে ঠকাবে না, অর্থাৎ সকল ভাইয়ের অংশীদারিত্বের ভিত্তিতে বা সমানভাবে সে সঠিক হিসাব মোতাবেক সে যদিও নিজে উপার্জন করছে কিন্তু সকলের হিসাব মোতাবেক সে ওই সম্পত্তিটা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে চায়, এটা সে মনে করে। এবং এটার উদ্দেশ্যে যখন সে জমি ক্রয় করে এবং জমিটা যখন সে রেজিস্ট্রেশনও করে সেই সময়ও অনেকেই আছে বা অনেক সচেতন ব্যক্তি আছে তারা সকল ভাই বোনেরা যারা রয়েছে সবাই নামে নামে জমি দলিল করে বা সবাই নামে নামে কিন্তু যখন রেজিস্ট্রেশন করে তখন সবাইকে ক্রেতা হিসেবে ওই দলিলে নাম উল্লেখ করে। এরা কিন্তু সঠিক আছে, কিন্তু আবার অনেক ব্যক্তি আছে তারা পিতার নামে সম্পত্তি প্রদান করে, অর্থাৎ উপার্জিত টাকা ব্যয় করে ওই ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে, ওই ব্যক্তি তার সম্পূর্ণ অর্থ দিয়ে ক্রয় করেছে কিন্তু সম্পত্তিটা রেজিস্ট্রেশন করার সময় তার পিতার নামে সম্পত্তিটা দিয়ে দিয়েছে। এখন এই পিতা উনি যদি এই সম্পত্তি লাভ করার পর উনি যদি মনে করে যে তার এই সম্পত্তি তিনি চাইলে অন্য কোনো ছেলেকে একটু বেশি পরিমাণে হেবা করে দেবে বা অন্য কোনো মেয়েকে হেবা করে দেবে বা মেয়েকে ঠকিয়ে শুধু ছেলেদেরকে হেবা করে দেবে অথবা অন্য কাউকে দান করে দেবে, এক কথায় তিনি চাইলেই এই সম্পত্তিটা কিন্তু আবার তিনি অন্য কারোর কাছে বিক্রয় করে দিতে পারছে। আর এভাবে কিন্তু পারিবারিক সম্পত্তিতে বিভিন্ন অসুবিধা তৈরি হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। যে ছেলেটা বা যে ভাইটা এত দীর্ঘ পরিশ্রম করার মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা এই সম্পত্তিটা ক্রয় করেছে, সে যখন তার অন্য ভাইদেরকে ঠকাবে না বলে নিয়ত করেছিল এবং পিতার নামে যখন সম্পত্তিটা রেজিস্ট্রেশন করা হয়েছে কিছুদিন পর দেখা যাচ্ছে যে তার ওই পিতা তার ওই সম্পত্তি কোনো একটা ভাইকে বেশি করে হেবা করে দিয়েছে। সম্পত্তি ঠিক আছে, কাউকে হেবা করে দিয়েছে। এখন ওই ভাইটা প্রবাসে ছিল, দেশে আসার পর উনি যখন সম্পত্তি আবার পুনরায় সমানভাবে ভাগ করতে যাচ্ছে তখন যাকে হেবা করে দেওয়া হয়েছে সে ওই হেবাকৃত দলিল উপস্থাপন করার মাধ্যমে বাড়তি জমিটা দাবি করছে। তখন কিন্তু আপনি চাইলেও তার ওই সম্পত্তি আপনি কখনো নিজেদের ভিতরে ভাগ করে নিতে সক্ষম হবে না,
কেননা তার পিতা জীবিত থাকতে ওই সম্পত্তি তাকে হেবা করে দিয়েছে, আর এই সম্পত্তির মালিক পিতাই, যেহেতু পিতার নামে দলিল। আপনারা যতই মনে করেন যে না আপনারা সকল ভাইয়েরা মিলে সম্পত্তি ক্রয় করেছেন এবং আপনাদের সকল ভাইয়ের সমান অংশ এখানে ভাগ হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভুল করেছেন রেজিস্ট্রেশন করার সময়। যেহেতু পিতার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, তাই এখানে পিতাই হবে ওই সম্পত্তির মালিক, এবং পিতা যেহেতু উনি হেবা করে দিয়েছে, তাই যাকে হেবা করে দিয়েছে তিনি ওই সম্পত্তি পেয়ে যাবে। তাহলে ওয়ারিশ সূত্রে মূলত এই ভুলটা অনেকেই করে থাকে। আবার যখন সিএস রেকর্ড, এসএ রেকর্ড বা আরএস রেকর্ড হয়েছে, এই সময়ে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে, তিনি কোনো একটা কারণবশত হয়তো ইচ্ছাকৃতভাবেই হোক বা ভুল করেই হোক, তার দুইটা ভাইয়ের নামে রেকর্ড হয়ে সম্পত্তি, অন্য আরেকটা ভাইয়ের নামে সম্পত্তি রেকর্ড হয়নি। ওনারা ধরে নিলাম যে ওনারা 3 ভাই, এখন 2 ভাইয়ের নামে সম্পত্তি রেকর্ড হয়েছে কিন্তু আরেকটা ভাইয়ের নামে সম্পত্তি রেকর্ড হয়নি। পরবর্তী রেকর্ডে ওনারা ইচ্ছা করেছে যে পরবর্তী রেকর্ড যখন আসবে তখন সেই রেকর্ডের সময় আমরা আবার কারেকশন করে নেব, অর্থাৎ পরবর্তী রেকর্ডে আমরা যদি জীবিত থাকি তাহলে আমাদের যে ভাইয়ের নাম রেকর্ডে আসেনি তার নামে আমরা আবার রেকর্ড করে দেব। এখন এভাবে যদি পরবর্তী রেকর্ডে আবার সম্পত্তি তাকে রেকর্ড করে দিয়েও থাকে, তাহলে মনে রাখবেন ওই যে প্রথম রেকর্ডে ওই ভাইয়ের নাম না থাকার কারণে ওই যে 2 ভাই, সেই 2 ভাইয়ের সন্তানরা যদি মনে করে যে তাদের চাচা হয়তো তাদেরকে ঠকিয়ে তাদের পিতার রেকর্ডকৃত সম্পত্তি পরবর্তী রেকর্ডে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি পদক্ষেপ নিলে বা রেকর্ড সংশোধনে মামলা দায়ের করলেই এই রেকর্ড কিন্তু সংশোধন হয়ে যাবে। এভাবেও অনেক ব্যক্তি আছে ঠকে বা অনেক ব্যক্তি মনে করে যে সে হয়তো মামলা দায়ের করলেই এই সম্পত্তি সে উদ্ধার করে নিতে সক্ষম হবে, তাহলে কিন্তু তাদের এখান থেকে বিরত থাকতে হবে। এখানে কাকে বিরত থাকতে হবে? ওই যে ভাইটা প্রথম রেকর্ডে বঞ্চিত হয়েছিল, পরের রেকর্ডে সে আবার মালিকানা পেয়েছে, এখন পরের রেকর্ডে মালিকানা পাওয়ার মাধ্যমে সে যেহেতু ওই সম্পত্তির মালিক বলে মনে করছে এবং অন্য যে ভাই ছেলে রয়েছে তারা আবার ওই সম্পত্তি দখল করে নিয়েছে এবং তাকে ওখান থেকে চলে যেতে বলছে, জমি ছেড়ে দিতে বলছে বা তার মালিকানা বাতিল করার জন্য কোর্টে আবার মামলা দায়ের করেছে, এরা জিতবে। কিন্তু ওই যে ভাইটা যে একটা রেকর্ডে শুধু মালিকানা পেয়েছে, প্রথম রেকর্ডে তার নাম ছিল না, ওই ভাইয়ের মালিকানা কিন্তু সে টিকিয়ে রাখতে সক্ষম হবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে ওয়ারিশান সম্পত্তিতে কিন্তু এই সমস্যাটা খুব আছে। অনেকেই বিষয়টা ভালোভাবে না বুঝে মামলায় চলে যায়, তাদের জন্য সমস্যা। মামলা করলেই কিন্তু সমাধান হবে না, মামলা করলেই কিন্তু আপনার জমির মালিকানা আপনি ফেরত পাবেন না। দ্বিতীয় পর্যায়ে যারা মামলা করলেও বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমেও কোনো সমাধান পাবেন না, তারা হচ্ছে শুধুমাত্র রেকর্ড দেখে যারা জমি ক্রয় করেছে। এমন অনেক ব্যক্তি আছে, তাদের নামে ধরে নিলাম যে ভুল করে আরএস রেকর্ডে নাম এসেছে। এখন এই আরএস রেকর্ডে যাদের নাম এসেছে, এই ব্যক্তির যার নামে আরএস রেকর্ডে নাম চলে এসেছে, তিনি আবার ওই রেকর্ড অনুযায়ী আরেকজনের কাছে জমি বিক্রয় করেছে। এখন সিএস রেকর্ডে যাদের মালিকানা ছিল, এসএ রেকর্ডে যাদের মালিকানা ছিল, তাদের আবার ওই মালিকানা ফেরত পাওয়ার জন্য মামলা দায়ের করে আরএস রেকর্ড সংশোধন করে খুব সহজেই বা তারা মালিকানা ফেরত পাবে বর্তমানে আইন অনুযায়ী। এখন এমন একজন ব্যক্তি ধরলাম যে এসএ রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল, ওই এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে একজন ব্যক্তি তিনি জমি ক্রয় করেনি, তিনি জমি ক্রয় করেছে এমন একজন ব্যক্তির কাছ থেকে যে ব্যক্তির নামে এসএ রেকর্ডে কোনো নাম ছিল না। অর্থাৎ সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক, এসএ রেকর্ডে যে ব্যক্তি মালিক, এমন কোনো ব্যক্তিদের কাছ থেকে ওই ব্যক্তি জমি ক্রয় করেনি। তিনি একটা দলিল নিয়ে হাজির হয়েছে, কিন্তু এসএ রেকর্ডে যে ব্যক্তি এসএ রেকর্ড পরবর্তী সময় জমিটা ভোগ দখলে রেখেছিল, তিনি হয়তো ওই রেকর্ডকারীর একজন ভাই হতে পারে বা অন্য কোনো সম্পর্কে হতে পারে, তিনি ওই সম্পত্তিটা ওনার কাছে বিক্রয় করেছে। এমন অবস্থায় উনি একটা ভুয়া দলিল বা একটা ফলস দলিল তৈরি করার মাধ্যমেও খুব ভালোভাবে ওই সময় একটা দলিলও তৈরি করে দিয়েছে। এখন পরবর্তীতে এই যে দলিলওয়ালা ব্যক্তি, এই দলিলওয়ালা ব্যক্তির নামে আরএস রেকর্ডে নাম আসেনি। উনি মনে করছে যে আমার নামে কেন আরএস রেকর্ডে নাম আসলো না, আমার যেহেতু দলিল আছে তাহলে অবশ্যই আমি মামলা দায়ের করলে আমি রেকর্ড সংশোধন করে নিয়ে আমার এই দলিল বলে আমি হয়তো জমির মালিকানা ফেরত পাবো। কিন্তু বাস্তবতা ভিন্ন। কোনোভাবেই কিন্তু ওই দলিলওয়ালা ব্যক্তি যদি মামলা দায়ের করে তাহলে উনি জমির মালিকানা ফিরে পাবেন না, কেননা ওনার ওই যে রেকর্ড, এসএ রেকর্ডের যে মালিক, তার থেকে উনি সরাসরি জমি ক্রয় করেননি, উনি একটা ভুয়া মালিকের কাছ থেকে ভুয়া দলিল অনুযায়ী জমি ক্রয় করেছে, যার কারণে উনি কখনো ওই দলিল অনুযায়ী পরবর্তী রেকর্ড আবার সংশোধন করে নিতে সক্ষম হবে না। আবার এমন অনেক ব্যক্তি আছে, তারা সরাসরি মূল মালিকের কাছ থেকে অর্থাৎ রেকর্ড সূত্রে যারা মালিক তাদের কাছ থেকে জমি ক্রয় করেছে, কিন্তু উনি জমি ক্রয় করেছে যখন তার নামে যতটুকু অংশ আছে তার থেকে বেশি পরিমাণ অংশ উনি বিক্রয় করার মাধ্যমে জমিটা রেজিস্ট্রেশন করে দিয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন তার ওই দাগের ভিতরে অংশ আছে, ধরে নিলাম ওই দাগে মোট জমির পরিমাণ হচ্ছে 40%। এখন ওনারা 4 ভাই, যে ব্যক্তি আপনার কাছে জমি বিক্রয় করেছে তার হয়তো ওখানে একার অংশ আছে 10%, সে হয়তো আরেকটা ভাইয়ের কাছ থেকে ওখানে আরেকটা অংশ ক্রয় করেছে 10%, তাহলে 20%।
এখন ও আপনার কাছে যখন সে জমিটা বিক্রয় করেছে তখন সে 20% বেশি বিক্রয় করে দিয়েছে এবং আপনাকে দখলও দিয়ে দিয়েছে, আপনার দলিলেও কিন্তু 20% বেশি রেজিস্ট্রেশনও করে দিয়েছে এবং সাব রেজিস্ট্রার মহোদয় কিন্তু আপনার নামে দলিল সেইভাবেই তৈরি করে দিয়েছে। আপনি কিন্তু পরবর্তীতে কখনো এই 20% বেশি আর টিকিয়ে রাখতে সক্ষম হবেন না। আপনি যদি আপনার দলিল অনুযায়ী যদি মামলা দায়ের করেন, আপনার জমি যদি সঠিক হিসাব বোঝার জন্য বা এমন যদি মনে করেন যে আপনার জমি রেকর্ডের সময় আপনার 20% নয় 40% রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু 20% রেকর্ড করে দিয়েছে, আপনি এখন বাকি 20% পাওয়ার জন্য আপনি রেকর্ড সংশোধনে মামলা দায়ের করবেন, তাহলে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন, কিন্তু আপনি কখনো মামলায় জিততে পারবেন না। কারণ আপনার সোর্স এখানে যতটুকু শক্তিশালী, সেই সোর্স অনুযায়ী জমি আপনার যতটুকু পাওয়ার কথা ছিল আপনি সেই পরিমাণ জমি পেয়েছেন। এখন আপনার দলিলে যে বাড়তি জমিটার উল্লেখ রয়েছে, আপনার দলিলের এই বাড়তি জমি আপনি কখনো ফিরিয়ে নিতে সক্ষম হবেন না। 3 নম্বরে, যারা দখল সত্ত্বে মালিকানা লাভ করেছে। তামাদি আইনের 28 ধারা অনুযায়ী এই দখল সত্ত্বে কিন্তু জমির মালিকানা লাভ করার একটা সুযোগ রয়েছিল, পূর্বে ছিল এবং এখনও আছে। যদি এখনকার মানুষ সচেতন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়ে যাওয়ার কারণে, বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা নিয়ে মানুষ যথেষ্ট সচেতন। এখন কিন্তু এইভাবে অ্যাডভান্স পজেশনের ভিত্তিতে জমির মালিকানা লাভ করার সুযোগটা ততটা এখন আর কোনো ভূমি মালিকই পাবে না। তবে পূর্বে যেহেতু এরকম ছিল, অনেকেই আছে তারা দখল সত্ত্বে মালিকানা লাভ করেছিল, সেই সকল জমি যদি অনেক ব্যক্তি মনে করে যে ওই ব্যক্তি দখল সত্ত্বে মালিকানা পেয়ে গিয়েছে, এখন তার মালিকানা চ্যালেঞ্জ করে উনি মামলা দায়ের করবে। এখন উনি যদি মামলা দায়ের করেন তাহলে কিন্তু উনি ব্যর্থ হবেন, উনি কোনোভাবেই কিন্তু এই মামলায় জয়লাভ করার মাধ্যমে জমি ফেরত পাবেন না। কেননা তামাদি আইনের যে 28 ধারা, এটা সুযোগ ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি যদি একটানা 12 বছর বা তার দীর্ঘ সময় শান্তিপূর্ণভাবে কোনো ব্যক্তি ভোগ দখলে রাখতে পারে এবং পরবর্তীতে কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে যদি উনি ওই জমির মালিকানা পাওয়ার জন্য কোনো একটা ডিক্রি লাভ করে থাকেন কোর্টের পক্ষ থেকে এবং পরবর্তীতে সেই ডিক্রি অনুযায়ী যদি নামজারি করে নেন এবং খাজনা প্রদান করেন এবং দখলেও জমিটা রাখতে সক্ষম হয়, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি যতই মামলা দায়ের করেন ওনার ওই ডিক্রি বাতিল করে আপনি কখনো ওই জমির মালিকানা ফেরত পাবেন না। আপনার যতই দলিল থাক, আপনার যতই রেকর্ড থাক, আপনার যতই খাজনা দাখিলা থাক, তবুও কিন্তু আপনি পাবেন না। চতুর্থ পর্যায়ে যে জমি আপনি কখনো মামলা দায়ের করার মাধ্যমে ফিরিয়ে নিতে সক্ষম হবেন না, সেটা হচ্ছে 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের কোনো ঘটনা যদি হয়ে থাকে, অর্থাৎ 1961 সালে 15 জুলাইয়ের পূর্বে পিতার পূর্বে যদি সন্তান মারা যায়, তাহলে তাদের কোনো ছেলে মেয়ে থাকলেও তারা তাদের সম্পত্তি পাবে না। এখন 1961 সালে 15 জুলাই ওই সময় থেকে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পিতার পূর্বে সন্তান যদি মারা যায় এবং ওই সন্তানের যদি ছেলে অথবা মেয়ে কোনো প্রতিনিধি থাকে, তাহলে তারা ওই পিতার বা ওই মায়ের প্রতিনিধি হিসেবে তার দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে যে সম্পত্তি তার পিতামাতা পেত, সেই সম্পত্তির ভাগ তারা নিতে সক্ষম হবে। কিন্তু 1961 সালে 15 জুলাইয়ের পূর্বের ঘটনা যদি হয়ে থাকে, দেখা যাচ্ছে যে 1961 সালে বা 60 সালে বা 59 সালে তার মা মারা গিয়েছে অথবা পিতা মারা গিয়েছিল, সে তখন ছোট, তাকে রেখে মারা গিয়েছিল এবং তারপরে হয়তো তার দাদা মারা গিয়েছে বা নানা মারা গিয়েছে, পরে যখন তারা সম্পত্তি ভাগ করেছে তখন তাকে কোনো সম্পত্তি দেয়নি। এখন সে দেখছে তাই তো আমার তো একটা ভাগ পেতাম, আমার মায়ের একটা ভাগ তো আমাকে দেওয়া হতো বা আমার পিতার একটা ভাগ তো আমি চাইলেই পেতাম, এখন এই ভাগটা নেওয়ার জন্য আমি মামলা দায়ের করব। যেহেতু আমার চাচারা আমার পিতাকে বঞ্চিত রেখে, আমার পিতা মারা গিয়েছিল বলে আমার পিতার সম্পত্তি দেয়নি, আমার দাদা যেহেতু আমার পিতার পরে মারা গিয়েছে, পরে সম্পত্তি ভাগ হয়েছে, তাই আমি এখন কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করব বা দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করব। আমার হিসাব বুঝে পাওয়ার জন্য আমি একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করার মাধ্যমে পরামর্শ করে আমার জমি ফিরে পাওয়ার জন্য আমি মামলা দায়ের করব। তাহলে কিন্তু মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স, আপনি কখনো কিন্তু মামলা দায়ের করলেও আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন না। কেননা আপনার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যে সুযোগটা ছিল, সেটা হচ্ছে 1961 সালে 15 জুলাইয়ের পরের ঘটনা হলে আপনি এই সুযোগটা ধরতে পারতেন। যেহেতু 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের ঘটনা এটা, যার কারণে আপনি ওই সময় মানে ওই সময়ের পূর্বে যেহেতু আপনার পিতার এই ধরনের কোনো আইন অনুযায়ী সম্পত্তি দেওয়ার কোনো সিস্টেম চালু ছিল না, আপনার মায়ের আইন অনুযায়ী এই ধরনের কোনো সম্পত্তি দেওয়ার সিস্টেম চালু ছিল না, তাই আপনি ওই সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হওয়ার পর থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে, প্রশাসনের সহায়তা নেওয়ার মাধ্যমে অনেক ব্যক্তি আছে যাদের পূর্বে তাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছিল, দখল উদ্ধার করা হয়েছে, মানে তাদের জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে সকল ব্যক্তিরা চাইলেই এখন মামলা দায়ের করার মাধ্যমে প্রশাসনের সহায়তা নিয়ে তাদের জমি ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি করতে পারছে। কিন্তু এই শ্রেণীর ভূমি মালিক তারা যতই মামলা দায়ের করুক, তারা যতই এই মামলার পেছনে অর্থ ব্যয় করুক বা সময় ব্যয় করুক, বা তারা যতই লবিং ধরার মাধ্যমে মামলা নিষ্পত্তি করার চেষ্টা করুক না কেন, আসলে তারা এই মামলার মাধ্যমে কখনো জয়লাভ করার মাধ্যমে তাদের জমির মালিকানা পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে না বা জমির মালিকানা পুনরায় ফিরে পাবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।